প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। আমি এই এপিসোডে কথা বলবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সঙ্গে। এইটি আমার ইমাজিনারি কনভারসেশন বা কাল্পনিক কথোপকথন। আর কথোপকথনে একাধিক পার্টি থাকে, এখানে পার্টি কিন্তু আমি একাই। আমি কথা বলবো, তারেক রহমানকে উদ্দেশ্য করে কথাগুলো বলবো এবং আমি ধরে নেব তিনি আমার কথা শুনছেন, যদিও সেই সম্ভাবনা খুবই কম। বাট বিএনপির কিছু নেতাকর্মী তো নিশ্চয়ই আমাকে শুনবেন এবং দেখবেন, এবং ইতিমধ্যে বিএনপির অনেক ভাই বোন আমাকে দেখেন। তো সেই প্রত্যাশায় এই এপিসোডটি করছি। জনাব তারেক রহমানের উদ্দেশ্যে কিছু কথা আমাকে বলতেই হবে, আর এই কথাগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, যেমনি তার জন্যে, তার দল বিএনপির জন্যে এবং সর্বোপরি আমাদের দেশের জন্যে আমি মনে করছি। সেই জন্য এই কল্পিত কনভারসেশন বা কথোপকথন। তো তারেক রহমানকে অ্যাড্রেস করেই শুরু করব। প্রিয় তারেক রহমান, আপনি দেশে আসছেন, আপনি নিজেই জানালেন। সব জল্পনা, উৎকণ্ঠা, উদ্বেগ, সন্দেহ, দ্বিধা সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনি আমাদের জানিয়ে দিলেন যে আপনি 25শে ডিসেম্বর বাংলাদেশে আসছেন, বহুদিন পর, 17-18 বছর পর। 25 তারিখে ডিসেম্বরের এই মাসেরই, আর মাত্র কয়েকদিন বাকি আছে। তো এইটি যেমনি আনন্দের আপনার নেতাকর্মীদের জন্যে, আপনার দল বিএনপির জন্যে, তেমনি রাজনৈতিক মহলেও বিষয়টি, আমি মনে করি রাজনৈতিক মহল দলমত নির্বিশেষে সবাই বিষয়টিকে পজিটিভলি দেখছে, আমি মনে করি, এবং দেখবে। কারণ আপনার আশা না আসা নিয়ে যথেষ্ট উদ্বেগ ছিল সব মহলে, নানা রকম ধোঁয়াশা এবং নানা রকম জল্পনা, আপনি কেন আসছেন না, আদৌ আসবেন কি না, নানা রকম জল্পনা ডালাপালা মেলেছিল। তো যাক, সব কিছুতে জল ঢেলে দিয়ে আপনি নিজেই আমাদের জানালেন আপনি আসছেন, চমৎকার খবর। আপনাকে সাধুবাদ জানাই এমন সিদ্ধান্তে। ওয়েলকাম হোম। অনেকদিন পর আপনি মাতৃভূমিতে ফিরে আসবেন এবং এটি দরকার ছিল আসলে। আপনার দলের জন্য বিশেষভাবে আপনাকে এই মুহূর্তে দেশে খুব দরকার, যেহেতু আপনার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে সংকটপূর্ণ অবস্থায় আছেন, এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো না দীর্ঘদিন থেকে। তখন আপনার আসার বিষয়টি কিন্তু আরও বেশি আলোচিত হয়েছে যে আপনি কেন আসছেন না। তো আপনি একটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন, অভিনন্দন আপনাকে এই বিপ্লবী সিদ্ধান্তের জন্যে। তো আপনি এই উপলক্ষে মঙ্গলবার দিন লন্ডনে একটি সমাবেশ করেছেন, আপনার চলে আসা উপলক্ষে একটি সমাবেশ হয়েছে সেখানে, এবং বিজয় দিবস উপলক্ষেও। তো সেইখানে আপনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দীর্ঘদিন যাদের সঙ্গে আপনি ওখানে মিলেমিশে ছিলেন, বিশেষভাবে বিএনপি ঘরানার লোকজন, তাদের কাছ থেকে আপনি বিদায় নিয়েছেন আনুষ্ঠানিকভাবে। এগুলো গতানুগতিক বিষয়। তো একটি বিষয় আপনার সেই সমাবেশে, আপনার বক্তব্যের একটি বিষয় আমাকে আকর্ষণ করেছে, আমার দৃষ্টি নিবদ্ধ হয়েছে একটি বিষয়ের উপর, আর সেটি হলো আপনার একটি আহ্বান, আপনার একটি অনুরোধ নেতাকর্মীর উদ্দেশ্যে, যে আপনি যেদিন লন্ডন ত্যাগ করবেন, হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাতে নেতাকর্মীরা ভিড় না করেন, এবং আপনি তাদের কাছ থেকে এক রকমের ওয়াদাও নিলেন যে তারা যাতে না আসেন, এই বিষয়ে তারা আপনাকে ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে না, তারা আসবেন না, তারা ভিড় করবেন না। এবং আপনি কারণটিও ব্যাখ্যা করেছেন যে তাতে করে বিদেশিদের মনে, বিশেষভাবে ব্রিটিশ প্রশাসন সঙ্গত কারণেই আপনার আসবার দিনে যদি নেতাকর্মীরা সেখানে হাজির হন, কয়েক হাজার তো তারা হবেন। আর সেইটি এয়ারপোর্টের যে স্বাভাবিক ট্রাফিক সিস্টেম, ট্রাফিক ম্যানেজমেন্টকে ঝামেলায় ফেলে দেবে। তো এইসব কারণে তখন বাংলাদেশের নামটি আলোচিত হবে, সেই কথা আপনি মেনশন করেছেন, এবং নেতিবাচকভাবে, যে বাংলাদেশের লোকেরা এখানকার পরিস্থিতি খারাপ করছে, সেই জন্য আপনি তাদের নিষেধ করেছেন এয়ারপোর্টে আপনাকে বিদায় না দেবার জন্য। চমৎকার সিদ্ধান্ত, আই থ্যাংক ইউ ফর দ্যাট। ভালো, এটি একটি চমৎকার উদাহরণ আপনি রাখলেন, ভালো উদাহরণ। তো ভালো। আর এদিকে দেশে আপনার নেতাকর্মীরা তৈরি হচ্ছেন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। হ্যাঁ, আমি আমাদের বিমানবন্দরের নাম বলছি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যদিও এটি হাসিনা আমলে ছল চাতুরি করে, মিথ্যার আশ্রয় নিয়ে, একটি বাজে নজির স্থাপন করে হাসিনা সুকৌশলে আপনার বাবার নামটি সেখানে বাদ দিয়ে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বানিয়ে দিয়েছে। যদিও এই শয়তানি শুরু হয়েছিল আপনার দল থেকে, আমি বলতে বাধ্য হচ্ছি। চট্টগ্রামে যেই আন্তর্জাতিক বিমানবন্দরটি আমাদের রয়েছে, আপনার নিশ্চয়ই মনে পড়বে, সেইটির নাম ছিল হান্নান শাহ বিমানবন্দর। তিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, আব্দুল হান্নান। সম্ভবত হান্নান শাহ নয়, আব্দুল হান্নান আন্তর্জাতিক বিমানবন্দর বা এরকম কিছু একটা নাম ছিল, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। তো তখন আপনার দল বিএনপি, আপনার দলের কোনো নেতৃস্থানীয় কারো উর্বর মস্তিষ্ক থেকে আইডিয়া এসেছিল আওয়ামী লীগের সে হান্নান সাহেবের নাম বাদ দিয়ে সেখানে বসানো হয়েছিল শাহ আমানত বিমানবন্দর। শাহ আমানত একজন ধর্মীয় ব্যক্তিত্ব, তার নামটি দিয়ে দেওয়া হয়েছিল। এটিও সুকৌশলে করা হয়েছে এই ধারণা থেকে যে একজন ধর্মীয় ব্যক্তিত্বের নাম দেওয়া হয়েছে, তো বাংলাদেশের ধর্মপরায়ণ সাধারণ মানুষ এটির বিরুদ্ধে উচ্চবাচ্য করবেন না, কারণ তাদের ধর্মভীতি, ধর্মের প্রতি বিশেষ আকর্ষণ আছে, সেই জন্য ধর্মীয় ব্যক্তিত্বের নাম সেটি হয়েছে। তো শেখ হাসিনা আপনাদের চাইতে অনেক বেশি বড় শয়তান, তো শয়তানের রানী শেখ হাসিনা। তো শেখ হাসিনা কি করলেন, সবচাইতে গরম বাবা বাংলাদেশের মানুষের চেনা যত বাবারা আছেন, আধ্যাত্মিক ব্যক্তিত্বরা আছেন, সাধারণ মানুষ বাবা বলে ডাকেন তাদের, বাবা শাহজালাল বা খাজা বাবা। সো সেই বাবাদের মধ্যে সবচাইতে গরম বলে খ্যাত যেই বাবা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তার নাম দিয়ে দিয়েছে আপনার বাবার নাম সরিয়ে। তো আপনার দলের কেউ উচ্চবাচ্য করেনি ভয়ে, কারণ বাবা শাহজালালের রুহানি দোয়ার কারণে তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, এই ভয় ছিল। সেই ভয় থেকে কেউ কিছু বলেনি, হাসিনা সুকৌশলে কাজটি করে নিয়েছে। তো সেই জন্য অনেকদিন পর আমি বলছি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, এবং আগামী দিনে আমি চাইব যে এটি আবার তার আগের নামে ফিরে যাক, ব্যক্তিগতভাবে আমি চাইব। আচ্ছা, তো সেই প্রসঙ্গ গেল। তা আপনি ফিরে আসবেন বলে জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সর্বকালের সর্ববৃহৎ শোডাউনের ব্যবস্থা করতে চাইছে আপনার দল। সেটি ইতিমধ্যে আমরা জেনেছি, তারা আমাদের জানিয়েছে, গণমাধ্যমে এসেছে। আচ্ছা, তো সেদিন একটু ঝামেলা হবে, ঢাকাবাসী একটু অসুবিধায় পড়ে যাবেন, ঢাকা শহরে ট্রাফিক ম্যানেজ করে যাবে না, এমনিতেই যায় না, সেটি আমরা জানি। তারপরেও আমি বলবো ব্যক্তিগতভাবে আমার তাতে কোনো আপত্তি নেই। আপনি অনেকদিন পর দেশে আসছেন, প্রিয় মাতৃভূমিতে, 17 বছর পর। তো এবং আপনি নির্যাতিত হয়ে খুব সংকটাপন্ন অবস্থায় যুক্তরাজ্যে গিয়েছিলেন মূলত চিকিৎসার জন্য। তো আপনি ফিরে আসছেন বহুদিন পরে সুস্থ হয়ে, বিএনপির দায়িত্ব নেবেন আগামী দিনে। আপনার দলের নেতাকর্মীরা মনে করছে আপনি ভাবি প্রধানমন্ত্রী এই দেশের, যদি সব ঠিক থাকে এবং আপনাদের প্রত্যাশা পূরণ হয়, ভোটাররা সেভাবে ভোট দেয়, বাট কিছুই আগাম বলা যায় না অনেক সময়। তো সেদিক থেকে সম্ভাব্য প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশে। তো আপনাকে তারা সংবর্ধনা দেবে, আমি এটি খারাপ চোখে দেখছি না। আমাদের একটু কষ্ট হবে, হলেও আমরা মানিয়ে নেব, আমরা সহ্য করে নেব। এবং আমি অন্যদের অনুরোধ করব, বিএনপি নেতাকর্মী ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো আছে বা নন পলিটিক্যাল আমরা যারা আছি, বাংলাদেশের অন্যান্য অনেক মানুষ, কোটি কোটি মানুষ নন পলিটিক্যাল, তারা পার্টিকুলারলি তাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই, তাদেরকে অনুরোধ করব তারা যাতে 25 ডিসেম্বর দিনটি একটু সহ্য করে নেন। আপনার আগমন উপলক্ষে ঢাকায় যে বিশৃঙ্খলা হবে সেটি যাতে তারা একটু সহ্য করে নেন, এই আহ্বান এবং এই অনুরোধ আমি তাদের কাছে রাখবো, সবার কাছে ধৈর্যশীল হবার জন্য, একটি দিনের জন্য। আর কিছু কথা প্রসঙ্গক্রমে বলা দরকার। নিশ্চয়ই আপনার মনে আছে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি যুক্তরাজ্যে চলে গিয়েছিলেন। তো আপনার দল তখন সদ্য ক্ষমতা হারিয়েছিল এবং তখনই কিন্তু দেশে 1-11 তৈরি হয়। তো এইটি সত্যি কথা, আপনার শুনতে খারাপ লাগলেও, বিএনপি নেতাকর্মীদের শুনতে খারাপ লাগলেও, আপনারা গুড গভর্নেন্স যাকে বলে, সুশাসন, সেটি নিশ্চিত করতে পারেননি। সেটি তো দূরের কথা, দুর্নীতিতে কয়েকবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আপনার দল। আপনারা যখন দলে সরকারে আপনার দল বিএনপি, তখন বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কয়েকবার। তো আওয়ামী আমলেও হয়েছে, তা আপনাদের আমলেও হয়েছে। তো এইসব কারণে 1-11 হতে সাহস পেয়েছে, ফাঁক ফোকর দিয়ে 1-11 ঢুকে পড়েছে। যদি আপনারা গুড গভর্নেন্স এনশোর করতে পারতেন, কখনোই এটি হতো না। এই দেশের মানুষ মেনে নিত না, মিলিটারি পুলিশকে টেনে নামিয়ে ফেলত। কারণ তার আগেও 90-তে সব টেনে নামানো হয়েছিল এরশাদকে। এরশাদ ছিলেন সরাসরি সামরিক শাসক, এরশাদ ছিলেন একজন আর্মি জেনারেল, তাকে নামাতে এই দেশের মানুষের কোনো কষ্ট হয়নি। সব দল মিলেই কাজটি করেছি আমরা। তো এই জন্যে সুশাসন যদি নিশ্চিত করা যেত, তাহলে এমনটি হতো না। আপনাকেও দেশ ছেড়ে যেতে হতো না, আপনার উপর জুলুম হতো না, নির্যাতন হতো না, আপনি শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, এইসব কিছুই হতো না যদি সুশাসন আপনার নিশ্চিত করতে পারেননি।
আর পারেননি বলেই আপনাকেও দেশ ছাড়তে হয়েছে, আপনার মাকে যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়েছে, খুবই তুচ্ছ অপরাধে তাকে বছরের পর বছর জেল জুলুম সহ্য করতে হয়েছে। আর আপনি প্রবাসী জীবনযাপন করেছেন 17-18 বছর। তো এগুলো আপনার অতীত। আর তখন আপনার বয়স কম ছিল। আরও কিছু অভিযোগ আপনার বিরুদ্ধে আসে। হাওয়া ভবন নিশ্চয়ই আপনার মনে আছে, যেটি অপ্রয়োজনীয় ছিল। আপনি একটি প্যারালেল গভর্নমেন্ট সেখানে তৈরি করেছিলেন আপনার বন্ধুদের নিয়ে, যেই বন্ধুরা আসলে কখনোই আপনার জন্য ভালো কোম্পানি ছিল না, তারা আপনাকে ডুবিয়েছে। আসলে আপনার বয়স কম ছিল, সেটিও একটি কারণ হতে পারে, আপনি বুঝতে পারেননি আপনি কোন ফাঁদে পা দিচ্ছেন। হাওয়া ভবন, গিয়াসউদ্দিন আল মামুন, খাম্বা ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার প্রতিপক্ষ আপনাকে এখনও আক্রমণ করছে। আর করবার সঙ্গত কারণও আছে, এই বিষয়গুলো ঘটেছিল কম বেশি। তো অস্ত্র মামলা, 10 ট্রাক অস্ত্র ইত্যাদি বিভিন্ন কারণে আপনার নাম, আপনার দলের নাম, অনেকের নাম আসে বা এসেছে। তো এর মধ্যে কিছু অতিরঞ্জনও আছে, আমি সেটা অস্বীকার করছি না, বাড়তি কথাও কিছু আছে। তো এই সব কিছু বিবেচনায় নিলে আপনি বহু বছর পর এসে নতুন করে দলের হাল ধরবেন এবং ভবিষ্যতে হয়তো বাংলাদেশের শাসনভার আপনি নেবেন, এরকম সম্ভাবনা তৈরি হয়েছে। তো এখন আপনার কাছে আমার একটি অনুরোধ থাকবে, এই জন্যে যে আপনাকে ঘিরে মানুষের যে উচ্ছ্বাস, এখন এয়ারপোর্টে আমি বিশ্বাস করি সেখানে লক্ষ লক্ষ লোক হবে আপনাকে রিসিভ করবার জন্য। তো এই যে মানুষের উচ্ছ্বাস, এটি কিন্তু ব্যক্তি তারেক জিয়ার জন্য মানুষের শ্রদ্ধাঞ্জলি নয়। আপনি ভুলে যাবেন না, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান এবং আপনার বাবা সেনা কর্মকর্তা হওয়ার পরও তিনি হয়ে উঠেছিলেন একজন রাজনীতিবিদ, এই দেশের সফল একজন রাষ্ট্রনায়কই বলবো আমি তাকে, রাষ্ট্রপতির চাইতেও তিনি উপরে উঠেছিলেন, ঊর্ধ্বে উঠেছিলেন জিয়াউর রহমান। এবং আপনার বাবার ব্যক্তিগত সততা অনেকের কাছে কিংবদন্তি তুল্য। আপনি নিজেও বলেছেন সাক্ষাৎকারে বিভিন্ন সময়, আপনার বাবার শার্ট কেটে আপনাদের 2 ভাইকে শার্ট বানিয়ে দেওয়া হতো। আপনার বাবার জীবনে কোনো বিলাসিতা ছিল না, তো তিনি খুবই সাধারণ জীবনযাপন করতেন, তাই তার লোভও ছিল না। আপনার বাবার লাঞ্চ ডিনারের আমন্ত্রণ অনেকে প্রত্যাখ্যান করতেন, কারণ সেখানে ভালো মানের খাবার ছিল না। শুকনো রুটি, ভাজি কিংবা ভাত হলে মাছ, ডাল, সবজি, মাছ হলে মাংস হতো না, মাংস হলে মাছ হতো না। অর্থাৎ আপনার বাবার জীবনযাপন ছিল খুবই বেতনব্যয়িতার সঙ্গে তিনি জীবনযাপন করতেন, যেটি আমরা গল্পে পাই, বাস্তবে আমরা এরকম দেখি না। তা আপনার বাবা সেরকম জীবনযাপন করতেন। তা আপনি তার সন্তান। মানুষের উচ্ছ্বাস কিন্তু আপনার ব্যাপারে নয়, আমি আবারও বলছি, আপনার বাবার প্রতি সম্মানের কারণে আপনার প্রতি মানুষ উচ্ছ্বাস প্রদর্শন করছে। তারপরও আপনি বেগম খালেদা জিয়ার সন্তান, যিনি অন্তত 2 বার ভালোভাবে বৈধভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তৃতীয়বারের যে বিষয়টি, 96 নির্বাচনে আপনাদের দল সরকার গঠন করে, টেকেনি সরকার, আবার নির্বাচন হয়, আওয়ামী লীগ চলে আসে। তো সেইটি একটি বাজে বিষয় ছিল, মন্দ উদাহরণ আপনার দলের জন্যে, পাতানো নির্বাচন, যেটিকে আমরা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন বলি। তো সেই নির্বাচনটি আমি কাউন্ট করছি না। 2 বার অন্তত সফলভাবে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, একবার 2091 নির্বাচনের পর, আরেকবার 2001 নির্বাচন। এই 2 বার প্রধানমন্ত্রী হওয়া, তার ভোটও ঠিক ছিল, ঠিকঠাক মতো ভোট দিয়েছিলেন লোকেরা, অর্থাৎ ভোট পেয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন 2 বার। তো 2 বারের প্রধানমন্ত্রী। এবং আপনার মায়ের প্রতিও, তিনি যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, তার প্রতি অনেকের সফট কর্নার ছিল, এখনও আছে। বাংলাদেশের লাখ কোটি মানুষের সফট কর্নার আছে আপনার মায়ের প্রতি, যেটি আমরা এখন টের পাচ্ছি। তিনি যখন এভার কেয়ার হসপিটালে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা দেখেছি আপনার মায়ের জন্য লোককে দোয়া করতে এবং প্রার্থনা করতে। এমনকি যারা বিএনপি করেন না, তারাও মাথা ঘামাচ্ছেন না যে তিনি বিএনপির প্রধানমন্ত্রী ছিলেন, তারা কায় মনোবাক্যে তার সুস্থতার জন্য দোয়া করছে। এটি কম কথা না, এটি কিন্তু বিরাট পাওনা। তো আপনি সেই বাবা এবং সেই মায়ের সন্তান তারেক রহমান, তাই আপনার প্রতি এই যে উচ্ছ্বাস মানুষের, সেটি আপনার মা বাবার জন্য মূলত। কারণ আপনি এখনও মানুষের জন্য তেমন কিছু করে দেখাতে পারেননি, মানুষের মনে এখনও কোনো জায়গা তৈরি করবার সুযোগ পাননি আসলে, যেই জন্য মানুষ আপনার ব্যাপারে পার্সোনালি উচ্ছ্বাস দেখাবে। তবে ভবিষ্যৎ হয়তো সেই সুযোগ আপনাকে দেবে, আর যদি দেয় তাহলে সেটি আপনাকে নিতে হবে, সেটিকে ইউটিলাইজ করতে হবে, না হলে ইউ আর আ লুজার। তো আমার এই বক্তব্য হয়তো শুনতে ভালো লাগবে না আপনার, কারণ আমি খুবই চটাং কথা বলছি, বাট কথাগুলো সত্যি। এবং বিএনপি নেতাকর্মীদের অনেকের আমাকে একটা ঘুষি মারতে ইচ্ছে করবে যে আমি কেন তারেক রহমান সম্পর্কে, তাদের মহান নেতা সম্পর্কে এত কথা বলছি। তো আমি বিএনপির ভাই বোনদের বলবো, হ্যাঁ, আপনাদের মহান নেতা যাতে সত্যিকার অর্থেই মহান হয়ে উঠতে পারেন,
আমি সেই চেষ্টাই করছি, সেই আইডিয়াই দিচ্ছি তাকে এবং আপনাদের। তো এখানে যা বলছিলাম, আপনাকে নিজের কিছু করে দেখাতে হবে এবং ভবিষ্যতে যদি আপনি সুযোগ পান। আরেকটি বিষয়, আপনার বিষয় আমার ভালো লাগে, আপনি প্রায়শই বলে থাকেন যদি আমরা ভোটে নির্বাচিত হই, যদি লোকেরা আমাদের ক্ষমতায় আনে, সরকারে আনে, ভালো। এই স্টাইলটি আমার খুব পছন্দ হয়েছে, চমৎকার। যদিও রিসেন্টলি আপনি কিছু আপনার দলের উদ্ভ্রান্ত, বিভ্রান্ত, দিগ্ভ্রান্ত এবং অশীতিপর বৃদ্ধ নেতৃবৃন্দের মতো আপনি ইদানিং কিছু আপত্তিকর বক্তব্য রেখেছেন, যেটি না রাখলেও আপনার হতো, আপনি তাদের অনুকরণ করেছেন। এটি আপনার থেকে প্রত্যাশিত ছিল না, কারণ জুলাই অভ্যুত্থানের পর 5 আগস্টের পর আপনি যতবার বক্তব্য রেখেছেন আমি প্রশংসা করেছি, আমি প্রশংসা করে আপনাকে নিয়ে আলাদা এপিসোডও করেছি অতীতে। তা আপনার সেই বক্তব্য ছিল অত্যন্ত মার্জিত এবং শব্দচয়ন ছিল খুবই সতর্ক, আপনি শব্দচয়নে সতর্ক ছিলেন সব কিছুতে, এবং আপনি ধৈর্যশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করবার জন্য বাংলাদেশে আপনার নেতাকর্মীদের অনুরোধ করেছিলেন এবং আপনি বারবারই বলছিলেন প্রতিহিংসা চরিতার্থ করা যাবে না। আপনি ইঙ্গিত করছিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মী বা যারা আওয়ামী অ্যাক্টিভিস্ট তাদের উপর যাতে মারধর, জুলুম, নির্যাতন না হয় আপনি নিষেধ করেছিলেন আপনার দলকে, নেতৃবৃন্দকে এবং যারা কর্মী আছেন তাদেরকে। একবার না, অনেকবার আপনি বলেছেন এবং আমি বিশ্বাস করি সেটা কাজে দিয়েছে, কম করে হলেও। আওয়ামীরা হয়তো স্বীকার করবে না, বাট এটি অত্যন্ত সত্যি কথা। আপনার সে আহ্বানে এমনকি আপনার মাও ধৈর্য রাখবার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন, যেটি মানুষকে মুগ্ধ করেছে আসলে। তা আপনার সেসব কথাবার্তাগুলো আমাদের মুগ্ধ করেছে, আমি ব্যক্তিগতভাবে অ্যাপ্রিসিয়েট করেছি, এখনও করি। কারণ আপনি চাইলে ওখানে বসে উস্কানি দিতে পারতেন, আপনার দলের নেতাকর্মীদের বলতে পারতেন যে আওয়ামীদের ঘুম হারাম করে দাও, আপনি সেটি করেননি। আপনি নিষেধ করেছেন বারবার না করতে সে। তো এটি ছিল অ্যাপ্রিসিয়েবল, প্রশংসা করবার মতো দিক। যদিও শেষের দিকে এসে আপনি নিজেও একটু দিক হারিয়েছেন, এলোমেলো বক্তব্য দিয়েছেন, না দিলেও হতো। তো এখন যেহেতু আপনি ফিরে আসছেন, তো অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকবে। আপনার পথ চলা বাংলাদেশে সুখকর হোক, শুভ হোক, মসৃণ হোক। তো সেই কামনা, সেই দোয়া আপনার জন্য থাকবে। আর এর আগে আরেকটি বিষয় বলে নিতে চাই, সেটি হলো আপনি যখন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন, এটি আমার আহ্বান আপনার প্রতি। আপনিও বিব্রত বোধ করতে পারেন আপনার এই আহ্বান শুনে, আপনার নেতাকর্মীদের ইচ্ছে করে আমাকে ডাবল ঘুষি বসিয়ে দিতে, তো হতে পারে সেটি। বাট তারপরও আমি বলব, আপনাকে যেই কাজটি করতে হবে আপনার অতীতের ভুলের জন্যে, এয়ারপোর্টে দাঁড়িয়ে, আমি জানি সেখানে লক্ষ লক্ষ লোকের ভিড়ে কথা বলবার সুযোগ কম হবে, লম্বা বক্তৃতা দেওয়ার সুযোগ সেখানে হবে না। 1 মিনিট হলেও আপনি, অন্য কথার কিছু দাম নেই, আপনি চাইলে ওখানে 45 মিনিট 3 ঘন্টা বক্তব্য দিতে পারবেন, বিএনপির ইতিহাস বলতে পারবেন, নেতাকর্মীদের দুঃখ কষ্টের কথা বলতে পারবেন, আপনার যুক্তরাজ্যের জীবনযাপন নিয়ে কথা বলতে পারবেন, সব ঠিক আছে। এগুলো কিচ্ছু মানে রাখে না দেশবাসীর কাছে। আপনি যে কাজটি করতে পারেন সেখানে দাঁড়িয়ে 1 মিনিট হলেও অফার অ্যান অ্যাপোলজি টু দ্য নেশন, জাতির কাছে একটি অ্যাপোলজি দেবেন, ক্ষমা চাইবেন ওপেনলি, 1 মিনিটের হলেও। এর থেকে গুরুত্বপূর্ণ সেখানে আর কোনো কিছুই হবে না, এবং সারা ওয়ার্ল্ড সেটি দেখবে আপনি জাতির কাছে ক্ষমা চাইবেন। আর আপনার সেই ক্ষমাটি হবে শর্তহীনভাবে, শর্তযুক্ত না। দেয়ার উইল বি নো ইফ অ্যান্ড নো বাট। ইফ এবং বাট থাকবে না। যদি এমন হয়ে থাকে, যদি আমাদের থেকে ভুল ত্রুটি হয়ে থাকে, না, এইসব কৌশলী ভাষা না, সহজ সরল মার্জিত ভাষায় আপনি বলবেন যে আমার ভুল হয়েছে, আমার বয়স কম ছিল, আমি বুঝিনি, আমি অনেক এলোমেলো কাজ করেছি, অনেক উল্টাপাল্টা কাজ করেছি, সেই জন্যে নিশ্চয়ই আপনাদের কষ্ট হয়েছে, কারো মনে কষ্ট, কারো অন্যভাবে কষ্ট। আমি আনকন্ডিশনালি অ্যাপোলোজাইজ করছি, আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমাকে আপনারা ক্ষমা করুন। আমি এখন আমার জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছি। তো এরকম একটি অ্যাপোলজি আপনি দেবেন বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে, ভোটারদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে। এইটি আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, এবং আপনি মনে রাখবেন এই অ্যাপোলজি আপনাকে মহান করবে। আপনার নেতাকর্মীরা এমনি না বুঝে বলছি সারা বছর আমাদের মহান নেতা, আমাদের মহান নেতা, এরকম না বিষয়টি। আমি মনে করি আপনি তাতে লজ্জা পেয়েছেন। আপনাকে মহান বলছে আপনার মহাসচিব সবচেয়ে বেশি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মহান নেতা। বৃদ্ধ নেতারা আপনাকে মহান বেশি বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, এদের মুখে প্রায়শই শুনি আমাদের মহান নেতা। তো বিষয়টি এরকম না। তো মহান আপনার দলের নেতাকর্মীরা আপনাকে বললে আপনি হয়ে যাবেন না,
মহান আসলে হওয়া যায় না, লোকেরা আপনাকে মহান বানাবে। আপনি বললে কোনো লাভ হবে না, আপনার নেতাকর্মী বললে লাভ হবে না। তাই সত্যিকার অর্থেই আপনার এই অ্যাপোলজি আপনাকে মহান বানাবে এবং সারা বিশ্ব সেটি নোটিস করবে, আপনাকে দেখবে, সারা বিশ্ব সেটি কভার করবে, সারা বিশ্বের গণমাধ্যমে সেটি আসবে যে বাংলাদেশের নির্বাসনে থাকা একজন নেতা, সাবেক রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রনায়ক এবং স্টেটসম্যান প্রয়াত জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান নির্বাসিত জীবন শেষে নিজ দেশে ফিরে গিয়ে এয়ারপোর্টে দাঁড়িয়ে জাতির কাছে অতীতের ভুল ত্রুটির জন্য অ্যাপোলোজাইজ করেছে, ক্ষমা চেয়েছে, দুঃখ প্রকাশ করেছে। এর চেয়ে বড় খবর দুনিয়াতে আর কিচ্ছু হতে পারে না। সো যদি সম্ভব হয় আবার এই অনুরোধটি রাখবেন এবং বিএনপি নেতাকর্মীদের বলছি, এইটি হতে পারে আপনাদের জনাব তারেক রহমানের মহান হয়ে ওঠার একমাত্র রাস্তা এবং সেটি ঘটতে হবে 25 ডিসেম্বর যেদিন তিনি আসবেন, এবং সেটি ঘটতে হবে জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, পরে বাসায় এসে না, পরের দিন সাংবাদিক সম্মেলনে না, এয়ারপোর্টে দাঁড়িয়ে হতে হবে। দ্যাট উইল বি ভেরি ইম্প্যাক্টফুল, ওটার ইম্প্যাক্ট অন্যরকম হবে। জনাব তারেক রহমান, ধন্যবাদ আপনাকে আমার কথা শুনবার জন্যে। বিএনপির ভাই বোনদের অনেক ধন্যবাদ আমাকে সহ্য করবার জন্যে। সবাইকে ধন্যবাদ আমাকে যারা দেখছেন এবং শুনছেন, দেখেছেন এবং শুনেছেন। ভালো থাকবেন, আবারও কথা হবে।